আচ্ছা, ৭৮ বছরের স্বাধীন ভারতের ইতিহাসে কখনো থানা শুদ্ধিকরণের কথা শুনেছেন আপনারা? এতদিন আপনারা দেখেছেন নবান্ন অভিযান, থানা ঘেরাও, পুলিশের সাথে ধস্তাধস্তি, এই সবেই বাঙালি অভ্যস্ত। কিন্তু রীতিমতো পুলিশের গায়ে গঙ্গার জল ছিটিয়ে থানা ঘেরাওয়ের কথা কিন্তু কখনো শোনা যায়নি। নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই নিউজ আর আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। আর আমার সঙ্গে এখন যিনি আছেন তার পরিচয় আপনাদের সঙ্গে নতুন করে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তিনি রুদ্রনীল ঘোষ। তার কাছ থেকে এবার আমরা জানতে চাইবো এই থানা ঘেরাওয়ের বিষয়টা। দাদা, আপনি যদি বলেন যে এই যে আরজিকর প্রসঙ্গে যে প্রতিবাদে থানা ঘেরাও, পুলিশের গায়ে গঙ্গার জল ছিটিয়ে, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন, এটা কেন? দেখুন, গঙ্গা জল ছেটানোটা এটা নতুন কোনো কিছু নয়। এটা আমাদের দেশেরই আর কি। যদি সংস্কার যদি দেখেন, আমাদের পরিবারের ক্ষেত্রেও কিন্তু সেই গঙ্গা জল ছেটানো বা অঞ্জলি নেওয়া, তার পবিত্রতা এবং এই সংস্কারটা আমাদের বহু আছে, বহু উদাহরণ রয়েছে। দেখুন, পুলিশকে নিয়োগ করা হয় আইনের রক্ষা করবার জন্য, পুলিশের মাইনে বা চাকরি। আর সেই মাইনে দেয় যাদের রক্ষা করবে সেই জনগণ, তাদের ট্যাক্স কেটে যে পয়সা হয় সেই পয়সায় তাদের মাইনে হয়। এবার দেখতে পাওয়া গেছে পশ্চিমবঙ্গে যে লাগাতার কন্ডিশন তৈরি হয়েছে, বিশেষ করে বিগত ৫-৬ বছর ধরে পশ্চিমবঙ্গে যে শাসক সরকার, তার ভুল শিল্পনীতি, শিক্ষানীতি এবং স্বাস্থ্যনীতিতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের এখানে চাকরি বিক্রি হয়, আমাদের এখানে ভুয়ো শিক্ষকরা আমাদের বাচ্চাদের পড়িয়েছে। তারা হয়তো কেউ শাসক দলকে ভোটও দিয়েছে, তাদের বাচ্চাদেরও তারা যে দলকে ভোট দিয়েছে তারা টাকা নিয়ে ভুয়ো শিক্ষক দিয়ে পড়িয়ে তাদের বাচ্চাদের সর্বনাশ করে দিয়েছে। ৮,০০০-এর উপর স্কুল এই কয়েক বছরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। এবার স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা দপ্তর পুরোটাই প্রায় জেলে রয়েছে। এমনি কেউ মামার বাড়ি বেড়াতে গিয়ে জেলে গেছে এমন তো নয়। যারা জেলে গেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পুরো শিক্ষা দপ্তর, তারা। এবার বর্তমান শিক্ষামন্ত্রী জেলে যাবেন কিনা তা জানি না, ঠিক আছে। তো যাই হোক, তারপর স্বাস্থ্য বিভাগে দেখতে পাওয়া গেছে যে একের পর এক দুর্নীতি, এবং দুর্নীতি ধারাকে অব্যাহত রাখতে যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি যারা এই বিভিন্ন মেডিকেল কলেজগুলো বা হাসপাতালগুলোর মাথায় বসে রয়েছেন, যাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির ঠিক থেকে অভিযোগ, যা আমাদের ট্যাক্সের টাকায় চলে, শাসকের পয়সায় চলে না, বা কোনো মুখ্যমন্ত্রীর বাড়ির টাকায় কেউ মাইনে পায় না, বা মানুষের চিকিৎসা হয় না। যে মানুষ ওই হাসপাতালে যায় তারই ট্যাক্সের টাকায় ওই হাসপাতালগুলো চলে। কিন্তু সেই টাকাগুলোকে নিয়ে নয় ছয় মৃতদেহের ব্যবসা, জাল ওষুধ, ড্রাগের ব্যবসা, তুলো, গজ, ব্যান্ডেজ, রুগীর খাট, রুগীর খাবার, তার টেন্ডার শাসক দলের ঘনিষ্ঠ লোকজনদের পাইয়ে দিয়ে 10 টাকার বিলকে 90 টাকা করা, এই যে লুটমার আমাদের পয়সায়, এবং এর বিরুদ্ধে যারাই মুখ খুলবে তাদের থ্রেট কালচার, এবং তাদেরকে ফাঁসিয়ে দাও, তাদের পরীক্ষায় ফেল করিয়ে দাও যদি তারা মেডিকেলের ডাক্তার, জুনিয়র ডাক্তার হয়, বা যারা অনেস্ট পুলিশ অফিসার বা স্বাস্থ্য বিভাগের যারা অফিসার, যারা অন্যায়ের বিরুদ্ধে, তাদের ক্ষতি করে দাও আর বাঁচিয়ে রাখো তাকে, যে এই লুটে শাসক দলকে সাহায্য করছে। এবং তারপর তাদের লুটের বিরুদ্ধে যদি কেউ জেনে যায়, সেই ছাত্রছাত্রীদের মধ্যে বা জুনিয়র ডাক্তারদের মধ্যে যদি কেউ থাকে, তাদের পরিকল্পিত উপায়ে নৃশংসভাবে হত্যা করো, এবং সেই হত্যার প্রমাণ লোপাট করবার জন্য আইনের রক্ষাকারী হিসেবে যে পুলিশ রয়েছে তাকে দিয়ে ভুল এফআইআর করাও, দেরিতে এফআইআর করাও, প্রমাণ লোপাট করাও, এই যে প্রক্রিয়া, সেটা দেখে পরিষ্কার যে রাজ্য সরকার যে কোনো রাজ্যেই ক্ষমতায় আসে,
দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে গিয়ে আমাদের এই রাজ্যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিনই দেখতে পাওয়া যায় যে 2011-তে এর আগের সরকারের অপশাসন থেকে মুক্ত হয়ে গা থেকে লাল রং সরিয়ে ফেলে পশ্চিমবঙ্গের মানুষ যে সবুজ রং মাখাতে বিশ্বাস করেছিল, সেই সবুজ রং আসলে দুষ্টের পালন আর শিষ্টের দমনে চলে গেছে। আমাদের এখানে যারাই সত্যির পক্ষে কথা বলবে, সেটা সাধারণ মানুষ হোক, বিরোধী রাজনৈতিক দল হোক বা যে কোনো সংবাদ মাধ্যম হোক, তাদের বিরুদ্ধে পুলিশ দাঁড়িয়ে রয়েছে ক্রিমিনালকে রক্ষা করতে আর যারা সত্যবাদী তাদের বিরুদ্ধে কেস দিতে। এমনকি আরজি করের ঘটনায় যখন মায়েরা, বোনেরা, দাদারা, বাবারা, বিভিন্ন জীবিকার মানুষ দল মত নির্বিশেষে গান গাইছেন, স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ করছেন, রাত জাগছেন, সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে নিরস্ত্র প্রতিবাদ করবার জায়গা দিতে হবে, নিরপেক্ষ প্রতিবাদ করবার অধিকার দিতে হবে, সুপ্রিম কোর্টকেও বুড়ো আঙুল দেখিয়ে এই রাজ্যের শাসক দল এবং তার সরকার এই পুলিশকে দিয়ে যারা আন্দোলন প্রতিবাদ করছেন, মিছিল করছেন, সেটাকে আটকানো হচ্ছে, তাদের উদ্দেশ্যে জল কামান ছোড়া হচ্ছে, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, এবং যারা গান গাইছেন নিরপেক্ষ সাধারণ মানুষ, তাদের বিরুদ্ধে গান গাইছে বলে অ্যাটেম্প টু মার্ডারের ধারা দিয়ে তাদের জেলে পুরে দেওয়া হচ্ছে। তাই এহেন আইনের রক্ষাকারী হওয়ার জায়গায় যারা আইন ভাঙছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আইন কানুন, সুপ্রিম কোর্ট মানুষের অধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে এই প্রমোশন না পাওয়া নাগরিক অধিকারের বিরুদ্ধে এই যে পুলিশের মানুষের বিরুদ্ধে যে রে করে নেমে পড়া, কি না তোলাবাজি করে এই যে শাসক দল, এত টাকা হাতে করে চাগিয়ে এনে দেওয়া যায় না, তাই পুলিশ তার নিজের ভ্যানে করে এক জেলা থেকে এক জেলায় ওই রিলে রেস মারফত পৌঁছে দেয় এবং তৃণমূলের নেতাদের বাড়িতে চলে আসে। সেই কারণে পুলিশ যদি এটার প্রতিবাদ করে, লোকাল থানার যারা পুলিশ, যারা নিচু স্তরের পুলিশ, যারা আইএস আইপিএস, যারা আইপিএস নয়, যারা আইপিএস, তারা তৃণমূল দলের মুখপাত্রের মতো করেই নবান্নের নির্দেশে, জানি না টাকার ভাগের জন্য কিনা, কারণ এদের প্রচুর টাকা, তারপরেও তারা ওরদিকে অশোক স্তম্ভকে, সংবিধানের শপথকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা তৃণমূল মুখপাত্রের মতো মিথ্যে করে প্রেসমিট করে এবং আরজি করের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন ক্রিমিনাল যারা ডাক্তার সেজে রয়েছে তাদের কখনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে, কখনো মৃতার বাবা মাকে 10 লক্ষ টাকা ঘুষ দিতে গিয়ে মিথ্যে কথা বলে অস্বীকার করে। অর্থাৎ এরা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছে। কে বানিয়েছে? এই স্বয়ং মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। কিন্তু যারা নিচু স্তরের পুলিশ অফিসার, যারা উপর স্তরের নির্দেশ ছাড়া মানুষকে হেনস্থা করতে চান না, প্রমাণ লোপাট করতে চান না, তাদেরকেও বাধ্য করা হচ্ছে এবং তারা গালাগাল খাচ্ছে। কারণ তাদের ভয়, তারা যদি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দল যে অন্যায় ঘটাচ্ছে, তারা যদি ক্রিমিনালদের সেবা না করেন, প্রতিবাদী মানুষ যাদের জীবন জীবিকা সবকিছু লুটপাট করে দিয়েছে এই শাসক, যার বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছেন, সেই মানুষকে যদি না তারা ভয় দেখান, তাহলে তাদের পুলিশ মন্ত্রী ট্রান্সফার করে দেবে, খাতায় লাল পালি ফেলে দেবে। সেই ভয়েতে তারা অন্যায়তে নিজের শিরদাঁড়া বিক্রি করে দিচ্ছেন অনেকেই। তাই তারা যে অশুদ্ধ হয়েছেন, তাদের যে ডিউটি, তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা, তাদের দেখে যে মানুষের সংযত হওয়া বা ভয় পাওয়া, তার জায়গায় মানুষ যে তাদের ঘেন্নার চোখে দেখছে, এটা বড় দূষিত হয়ে যাওয়া। তাই তাদের পবিত্র করবার জন্য এই শুদ্ধিকরণ। শুধু যারা শুদ্ধিকরণ করছে তারা নয়, আমার মনে হয় যে এরা বাড়ি ফিরলে এদের বউরা, মেয়েরা, মায়েরাও, তারাও বোধহয় গঙ্গা জলে চান করা, এত অপরাধ করা এদেরকে দিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করা যাবে, দুদিন পর হেঁচে মরবে, ঠান্ডা পড়বে, তাতে যদি চান করতে হয় গঙ্গা জলে, খুব খারাপ। আমি এদের প্রতি সহানুভূতিশীল।
কিন্তু এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ করে এরা কর্মবিরতি তুলে অলরেডি কাজে যোগ দিয়েছেন এবং বলছেন যে আংশিক আন্দোলন চলবে, তারপরে সামনে পুজো, কি মনে হয় না যে এই আরজি করের প্রতিবাদের যে আন্দোলন এটা কিছুটা হলেও কি গতি প্রকৃতি কিছুটা হলেও ধীর হবে বলে মনে হয় না? দেখুন, পুজোটাকে উৎসবের ট্যাগ দিয়ে বানিয়ে দিয়েছিল হচ্ছে বামপন্থীরা, যারা হিন্দু ধর্মের বিরোধিতা করাকেই যারা সেকুলার হয়ে ওঠা মনে করে। ধর্ম নিরপেক্ষতা মানে সমস্ত ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন। তার জায়গায় এই 34 বছর ধরে শাসন ক্ষমতায় থাকা সিপিআইএম হিন্দু ধর্মের বিরোধিতা করতে গিয়ে তারা সংখ্যালঘু মুসলিম ধর্মের ইফতার পার্টিতে গিয়ে তারা তরমুজ খায়, ফলটল খেয়ে আসে, কিন্তু তারা হিন্দু ধর্ম যারা লালন পালন করেন তাদের বাড়ির লোকেরাই, কমরেডদের বাড়ির লোকেরাই, তারা বাইরে বেরিয়ে এসে যারা ধর্মচর্চা করেন, ধর্ম মানেন, অন্য কোনো ধর্মকে ছোট না করে তারা হিন্দু ধর্মকে নিয়ে বিরাট তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলেন। তারাই কিন্তু এই পুজোটাকে দুর্গোৎসবে পরিণত করেছিল। উৎসব অর্থাৎ মা দুর্গার কেন 10টা হাত, মা দুর্গার 10টা হাতে যে 10টা অস্ত্র তা কে কে দিল, কেন দিল? মা দুর্গা যে অসুরকে বধ করছেন সেই অসুর কে বা কারা? কেন মা দুর্গা ঠিক এই সময় মরতে নেমে আসেন তার লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে? কেন তার বাহন সিংহ? এই সবকটাই গুলিয়ে দিতে চান তারা। পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে প্যান্ডেল, পুজো মানে নতুন জুতো জামা, পুজো মানে নতুন প্রেম, পুজো মানে হোর্ডিং এর ব্যবসা, পুজো মানে আমাদের এই সনাতন ধর্মের প্যান্ডেলে আজান বাজিয়ে দেওয়া বলে চালিয়ে দিতে, বা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয় চালাতে, আপনি মার্ডার হয়ে যাবেন, খুন হয়ে যাবেন। এই পুজোটা হিন্দু ধর্ম পাওয়ারফুল তার জায়গা থেকে সেটাকে আরো কি করে লঘু বা ডাইলিউট করে দেওয়া যায়, সেই জন্য এটাকে দুর্গোৎসবে পরিণত করা হয় অত্যন্ত প্ল্যান সাপেক্ষে। এবং ব্যবহৃত জুতো দিয়ে পুজোর প্যান্ডেল করা হয়েছিল, মনে পড়ছে নিশ্চয়ই আপনার। বাকি যারা আমাদের কথা শুনছেন তারা বুঝতে পারছেন কেন কি বলছে। দেখুন, দীর্ঘ যুগ ধরে মা দুর্গার আরাধনা, পুজো আমাদের হিন্দু সনাতন সংস্কার মেনে আমরা করছিলাম, করে আসছি, করে আসবো। তার আগে এবং পরে বা মাঝখানে অনেক সময় অনেক বিষাদজনক ঘটনা ঘটে। তা বলে পুজো যেটা আমার সংস্কার, আমি তো সেটা ছাড়তে পারবো না। কিন্তু উৎসবের আনন্দ মন থেকে আসে। যারা ক্রেতা বিক্রেতা, আপনি যে কোনো বাজারে যান, দেখবেন যে আনন্দ বা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে মানুষ কেনা বেচা করতেন, মানুষের আর সেই মন নেই। শুধু তিলোত্তমা বা অভয়ার বাবা মায়ের একটা মেয়ে গেছে এমনটা নয়, অনেকগুলো পরিকল্পিত অন্যায়ের ঘটনা জমতে জমতে আরজি করের সলতে হয়ে সেই প্রতিবাদটা বেরিয়েছে। তাই মায়েরা, বোনেরা, দিদিরা, বাবারা, কাকারা, জেঠুরা, প্রেমিক প্রেমিকারা, বন্ধুরা সবাই রাত জেগেছে, রাস্তায় নেমেছে। কিন্তু তাদের মনের মধ্যে বিষাদটা রয়েছে। তাই উৎসব পালন করতে গেলে যে কোনো ঘটনায় উৎসব হতে পারে যদি আপনার মনে তত আনন্দ থাকে। কিন্তু আমি কি আমার সংস্কার, আমার পরম্পরা, আমার ধর্ম পালন আমি সেটা করব না? তাই পুজোটা পুজোর মতো করে হবে। পুজোর পোশাক আছে, পুজোতে ফল আসবে, মায়ের জন্য ফুল আসবে, প্যান্ডেলে কাপড় পরবে, পুরোহিত পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করবেন, আমরা অঞ্জলিও দিতে যাব। এটা পূজা পদ্ধতির মধ্যে পড়ে সনাতন ধর্মে। সেখানে মহামারী আসুক, সেখানে বন্যা আসুক বা কোনো খারাপ ঘটনা হোক না কেন, আমরা আমাদের যারা আরাধ্য দেবতা তাদের পুজো করা কি বন্ধ করে দেব? এবার মা দুর্গা বছরে একবার আসেন এই কয়েক দিনের জন্য তার মর্তে বাপের বাড়িতে। সেই জন্যই পুজোটাকে সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে করে। উৎসব মন থেকে হয়, উৎসব একটা মানসিক অবস্থা থেকে তৈরি হয়। দেখুন,
আমরা কি অন্য সময় নতুন জামা কাপড় পরি না? পুজোর সময় পুজো করতে গিয়ে আমরা কি পরিচ্ছন্ন জামা কাপড় পরে বাড়িতে পুজোয় বসি না? তেমনটাই হবে। এটার মানে এটা উৎসব নয়, উৎসব মন থেকে আসে। তাই অধিকাংশ মানুষই উৎসবের মেজাজে ফিরতে পারছেন না, কারণ এই মানুষরাই তো রাত জেগেছেন, এরাই নেমেছেন, হেঁটেছেন। তারে নতুন জামা পরা মানে উৎসব নয়। তৃণমূলের তো এটাই কাজ, তাদের দুর্নীতি করা এবং তারপর তাদের নাম জড়ানো। বরং এই পানিহাটির বিধায়কের বলে দেওয়া উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই সমস্ত কাণ্ড করেছিলেন। তড়িঘড়ি দেহটাকে দ্বিতীয়বার জ্বালিয়ে দেওয়া হলো, কারণ ওই শরীরের মধ্যেই কিন্তু লুকিয়ে ছিল, তিলোত্তমা বা অভয়ার নিথর শরীরের মধ্যেই লুকিয়ে ছিল যে কতজন তার উপরে অত্যাচার করেছে, তারা পুরুষ না নারী, না নারী কজন পুরুষ কজন, তাকে কি দিয়ে কি ভাবে তাকে হত্যা করা হয়েছে, গলা টিপে, না অস্ত্র দিয়ে মেরে, না অন্য কোনোভাবে মেরে। সেই দেহটাকেই তো যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমে এগুলো বেরিয়ে না আসতে পারে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে বাবা মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার দেহ পৌঁছবার আগে থেকেই এলাকার বিধায়ক এবং কাউন্সিলর রেডি ছিলেন দেহটা চুল্লিতে ঢুকিয়ে দাও, যাতে প্রমাণ ছাই হয়ে যাবে, আর দ্বিতীয়বার পোস্টমর্টম হওয়ার কোনো চান্স নেই। তাই তৃণমূল যে অপরাধীদের বাঁচাতে চাইছে তাদেরও ধরা পড়বার উপায় নেই, জাস্টিস গুলিয়ে যাবে। তো ঠিক সংযত কারণেই ডাকা হয়েছে, এমনি তো ডাকা হয়নি। আমার মনে হয় যে নির্মল, কি যেন নাম, হ্যাঁ নির্মল বাবুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে দেওয়া উচিত। দাদা, এই যে আরজিকর কাণ্ডে কিন্তু বারবার একটা কথা জুনিয়র ডাক্তারদের মুখে শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে থ্রেট কালচার, হসপিটালগুলোতে থ্রেট কালচারের কথা। এবার সেই থ্রেট কালচারের হাওয়া কি টলিউডে বইতে শুরু করলো, যার শিকার হলেন কাল হেয়ার ড্রেসার, যিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দেখুন, বিগত 5-6 বছর ধরে চক্ষু লজ্জাহীন থ্রেট কালচারের মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গ চলছে। হুমকি ধমকি শাসানি, এইটার ইংরাজি নাম হচ্ছে থ্রেট। তো হুমকি ধমকি আর শাসানি পশ্চিমবঙ্গের মানুষের জবে থেকেই সমর্থন হারিয়েছে পশ্চিমবঙ্গের এই সরকার এবং শাসক দল। এই হুমকি ধমকি শাসানি, যেটার ইংরাজি মানে হচ্ছে থ্রেট, সেই অস্ত্রটাই প্রয়োগ করেছে। ভোট লুট, চাল ডাল, চাকরি বাকরি লুট, আবাসের বাড়ি লুট, কেন্দ্র থেকে জল জীবন মিশনের জন্য আসা যে নাগরিক ব্যবস্থা সেটা লুট, বাচ্চাদের মিড ডে মিল লুট, গরিব মানুষের জন্য কেন্দ্র থেকে ফ্রিতে যে রেশন, সেই চাল ডাল সেটা লুট। পশ্চিমবঙ্গে বন্যা হয়ে গেলেই এই শাসক দল অপেক্ষা করে এইবার ত্রাণ আসবে, চাল আসবে, ডাল আসবে, ত্রিপল আসবে, লুট। তার বিরুদ্ধে কথা বললেই সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক দল বিজেপি বা অন্য যে কেউ বা নিরপেক্ষ মিডিয়া, তাদের তো এই হুমকি ধমকি শাসানিতেই পড়তে হয়। পুলিশকে তো ব্যবহার করা হয় ওই কাজেতেই। এইটারই ইংরেজি নাম জুনিয়র ডাক্তাররা বলেছে থ্রেট কালচার, নতুন কিছু নয়, তারা ইংরেজিতে বলেছে। এ তো সব জীবিকাতেই পশ্চিমবঙ্গে যখন আপনি মানুষের ভোট আর পাবেন না, ভয় না দেখালেই, তখনই তো হুমকি ধমকি শাসানি, মানুষকে ভয় দেখানো বা এই থ্রেট কালচার সর্বত্র ছড়িয়ে দেওয়া। এ তো সমাজের সর্বস্তরে সব জায়গায় যেখানে তৃণমূল থাকে সেইখানেই এই কালচারটাকে, পুলিশের সাহায্যে এই ক্রাইমটাকে বেড়ে উঠতে বিরাট সাহায্য করেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই টলিউডে এটা 4-5 বছর ধরে, 6 বছর ধরে সমাজের অন্যান্য স্তরে যেটা হয় ঠিক তেমনই টলিউডের হয়। আপনারা কি জানেন যে এর আগে প্রচুর শিল্পী এবং টেকনিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ওই আরজিকরের মতোই প্রচুর সন্দীপ ঘোষ আছে টলিউডে, যারা এই থ্রেট কালচারের জনক এবং তাদের দ্বারাই টলিউডে আর্টিস্ট এবং টেকনিশিয়ান বা পরিচালকরা কে কবে কাজ করবে বা কাজ চলে যাবে, স্টুডিও স্ট্রাইক করিয়ে দেওয়া হবে, কার্পেটের ভাত কেড়ে নেওয়া হবে। আরজি করে যেমন
সন্দীপ ঘোষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে প্রাণে মেরেছিল এই তিলোত্তমা বা অভয়াকে, ঠিক তেমন টলিউডে এরা পাতে মারে বা পেটে মারে এই টলিউডের সন্দীপ ঘোষেরা। এই ঘটনা নতুন নয়, টলিউডের আশপাশে প্রচুর প্রতিবাদী সত্যি কথাবার্তা বলা, সেটা সমাজে ঘটুক বা টলিউডের ভেতরে ঘটুক, আপনি আলোচনা করতে পারবেন না যে পশ্চিমবঙ্গে যা হচ্ছে খারাপ হচ্ছে বা টলিউডে যা হলো খারাপ হলো। হলেই আপনি শিল্পী হোক বা টেকনিশিয়ান হোক, আপনার কাজ কেড়ে নেওয়া হবে। যেমন আমাদের এই হেয়ার ড্রেসার দিদিটার কাজ কেড়ে নেওয়া হয়েছে মাসের পর মাস, এবং তিনি খালি পেটে জীবনযাপন চালাতে ব্যর্থ হয়ে গিয়ে ধার দেনায় পড়ে গেছিলেন, এবং তারপরেও হাত জড়ো করাতেও তার কাজ কেড়ে নেওয়া হয়েছে, এবং তারপর তিনি আত্মহননের পথ দুর্ভাগ্যজনকভাবে বেছে নেন, এবং ঈশ্বরের অপার করুণা যে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে এবং তিনি বেঁচে গেছেন। এই থ্রেড কালচারের পাল্লায় পড়ে টলিগঞ্জের প্রচুর টেকনিশিয়ান এই টলিগঞ্জ এরিয়ায় কতজন আলু পটল বিক্রি করছে, কতজন হকার হয়ে গেছে, সেই খবর আপনারা জানেন। এই মুহূর্তে যে রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলছেন, শুধু আমি একা নয়, শাসক দলের বিরুদ্ধে তাদের দুর্নীতি অন্যায় মেনে নিইনি বলে, তাদের থেকে বেরিয়ে এসেছে বলে কত মানুষকে জীবিকা হারাতে হয়েছে আপনারা জানেন। দীর্ঘ 4 বছর ধরে আমি মাত্র 4 মাস শুটিং করেছি কলকাতায় টলিউডে। 4-12-48 মাসের মধ্যে 4 মাস শুটিং করেছি, তাই আমার অত সিনেমা দেখতে পাওয়া যায় না। আমাকে নিলে প্রযোজক পরিচালক বা আমাদের নিলে যারা এই সত্যি কথা বলে, শুধু আমি না, তাদের নিলে প্রযোজক পরিচালকদের উপরে থ্রেট, তাদের নিলে সরকারি সিনেমা হল, নন্দন বা তৃণমূলের ক্ষমতাবান এমএলএ এমপি বা মন্ত্রীদের এলাকার বেসরকারি সিনেমা হল, সেখানে ওই সিনেমা চলতে দেওয়া হবে না। আর সিনেমা হলে সিনেমা চলেই সিনেমাতে যে টাকাটা খরচ হয় সেটা উঠে আসে। তাই আমাকে নিলে তারাও বিপদে পড়ে যাবেন, সিনেমা হল পাবেন না, বা তাদের বিভিন্ন মিথ্যে পুলিশ কেস দিয়ে দেওয়া হবে। সেই কারণে তারা আমার ব্যক্তিগত বন্ধু হলেও, যোগাযোগ করলেও তারা আমায় কাজে নিতে পারেন। আমি 2টো বড় কাজ করেছি মাত্র 4 বছর। একটা অজয় দেবগনের সঙ্গে ময়দান সিনেমাটা, আর একটা কে মেননের সঙ্গে শেখার হোমস বলে ওয়েব সিরিজটা। তাহলে কাজ করেছি আমি কতদিন? আমার এই পুরনো কাজ করে জমা যা টাকা বা এই কটা কাজ করে যা টাকা পয়সা পেয়েছিলাম সেটা দিয়েই চলছে। এবার আমি চালিয়ে যাচ্ছি কষ্ট করে। এটা তৃণমূলের পলিসি, এই থ্রেড কালচারে, যে পেটের ভাত কেড়ে নাও, তাহলে পেটে খাবার না থাকলে গলার জোর কমে যাবে, তাহলে মুখ খোলা বন্ধ হবে। কিন্তু তৃণমূলের সিলেবাসে তো সব মানুষ চলে না। তাই আমার পেটে মনে আসছে যে টলিউডেও কি এবার আরেকটা এরকম আন্দোলন হতে পারে? এই যে তিলোত্তমার জন্য যেভাবে বিচারের দাবিতে সবাই পথে নেমেছে, এরকম আরেকটা আন্দোলন কি টলিউডেও তৈরি হচ্ছে আস্তে আস্তে? তাদের কি ধৈর্যের বাঁধ ভাঙছে? দেখুন, টলিউডের আন্দোলন কি হয় না, সেটা হচ্ছে হাসপাতাল এবং ডাক্তার বাবুদের মানুষ ভগবানের পরেই দেখে, এটা খেয়াল রাখবে। অভিনেতা অভিনেত্রী এন্টারটেইনমেন্ট জগৎ, পশ্চিমবঙ্গের মানুষ শিল্পী, লেখক, কবি, এই ধরনের যে কোনো মানুষকে তারা খুব ভালোবাসে, কিন্তু তারা লাইফে এসেনশিয়াল নন ডাক্তারদের মতো। তাই ডাক্তারদের সঙ্গে যে বিপদটা, যেভাবে ডাক্তার বোনটাকে মেরে ফেলা হলো, তার পক্ষে অনেক মানুষের জন্য যে পুরনো জমে থাকা ক্ষোভ ছিল আরো অন্যান্য ঘটনায়, যেমন হাঁসখালির একটা 15-16 বছরের একটা মেয়েকে তৃণমূল উপপ্রধান যে নেতা, তার ছেলে শারীরিক নির্যাতন করে মেরে ফেললো এবং পুড়িয়ে দিল ডেড বডি উইদাউট ডেথ সার্টিফিকেট। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মৃত্যু নিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সরকারি মঞ্চ থেকে বললেন মেয়েটার চরিত্র নাকি গন্ডগোল ছিল। চরিত্র হননই করলেন, বললেন হয়তো মেয়েটি প্রেগনেন্ট ছিল।
বললেন ওদের মধ্যে ভাব ভালোবাসা ছিল, হালকা করে দিয়ে ছোট করে দিলেন মেয়েটা। সেই দিন তো পুরো বাংলা মায়েরা বোনেরা কেউ রাত জাগেনি। তারা কি তাহলে অন্যায়টা মেনে নিয়েছিলেন? না। সহ্যের একটা বাঁধ থাকে, হাঁসখালিটা ছিল সেই ধৈর্যের বাঁধটা, আর আরজি করের ঘটনাটা ছিল সলতেটা। আরজি কর কোন একটি ঘটনা নয়, সব ঘটনার সলতে ক্ষোভের বারুদ জমা ছিল, বদলটা চাই বলতে। তাই মায়েরা বোনেরা দাদারা প্রেমিকেরা বন্ধুরা নারী পুরুষ নির্বিশেষে রাজনীতি দল ঝান্ডা পেশা বয়স নির্বিশেষে মানুষ রাত জেগেছেন, আর শাসক ভয় পেয়েছে। তাই শাসক দলের নেতা মন্ত্রী সবাই মিলে যারা প্রতিবাদী, ডাক্তার হোক সাধারণ মানুষ হোক, সবাইকে গালমন্দ করছে, পুলিশ মিথ্যে কেস দিচ্ছে, কারণ মানুষ জেগে গেছে। টলিউডেও এই পরিকল্পনাটা চলছে। আজকে আমরা যখন কথা বলছি এই সময় ডিরেক্টররা তারা কিন্তু একটা বড় মিটিং করছে, যে এই থ্রেট কালচার কে কাজ করবে আর করবে না, এই টলিউডের সন্দীপ ঘোষদের তাড়াতে হবে। কিন্তু আবার বলছি যে ডাক্তাররা একজন মানুষের কাছে যতটা বেশি ভরসার, তার কারণ প্রাণ। তারা প্রাণের কাছাকাছি থাকে। বেঁচে থাকা না থাকা ডাক্তারদের উপরে নির্ভর করে ঠিক ঈশ্বরের পরেই। কিন্তু অভিনেতা অভিনেত্রীরা তারা ভালোবাসার, কিন্তু তারা প্রাণের ঠিক পরেই নয়। তাই টলিউডের এই ঘটনা একই ধরনের ঘটনারই বার্তাবহ। থ্রেট কালচারে পড়ে যোগ্যতায় এখানে কেউ কাজ পায় না। এই 5-6 বছর ধরে তৃণমূলী তালিবানি শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় যেভাবে একটা করে সন্দীপ ঘোষ বসিয়ে রেখেছেন, তাতে যোগ্যতায় আপনি কোনো কাজ বা সুরাহা পাবেন না। টলিউডের প্রায় অর্ধেক মানুষই তৃণমূলে মানে এমপি এমএলএ তে চলে এসেছে। এই ঘটনা তো নতুন কোনো কিছু নয়। যারা অনেকে বলেন, আমার মানে তাদের স্মৃতি নিয়ে বিস্ময় জাগে। স্বাধীনতার আগে থেকেই পশ্চিমবঙ্গে শিল্পী লেখক কবি সাহিত্যিক অধ্যাপক শিক্ষক তারা কিন্তু শাসকের বিরুদ্ধে যে রাজনৈতিক লড়াই, সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা পশ্চিমবঙ্গের অধ্যাপক শিক্ষক শিল্পী লেখক কবি তাদের ভালোবাসেন, তাদের কথায় প্রভাবিত হতেন এবং শাসকের বিরুদ্ধে আসলে কি ঘটছে সেই কথাটা তারা সহজভাবে শুনে বুঝে যেতেন। অনেক সময় যারা কড়া রাজনৈতিক নেতা, টিপিক্যাল রাজনৈতিক নেতা, তাদের ভাষণ রাজনৈতিক কর্মীরা ছাড়া সহজ সরল মায়েরা বোনেরা বা যারা অতটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে থাকেন না, তারা অতটা বুঝতে পারেন না। অনেক সময় তারা একটুখানি গুলিয়ে ফেলেন। তাই তখন এই রাজনৈতিক কথাটাকেই তারা যাদের ভালোবাসেন, আমি যাদের নাম বললাম, এই জীবিকার মানুষেরা তারা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতেন। তাই পশ্চিমবঙ্গে শাসক বিরোধী রাজনীতির সঙ্গে, রাজনৈতিক লোকেদের সঙ্গে, নেতাদের সঙ্গে, দলেদের সঙ্গে বা গোষ্ঠীর সঙ্গে শিল্পী লেখক কবি তাদের বিরাট যোগাযোগ ছিল। ইভেন আপনারা এই সিপিএম সরকারের সময়ও 2011 আগে অবধি যদি দেখেন, সেখানে প্রচুর শিল্পীরা সিপিআইএম এর হয়ে সরাসরি প্রচার করতেন, প্রার্থীও হতেন, কেউ জিততেন কেউ হারতেন, এটা ছিল। দেখুন, সমস্ত জীবিকার মানুষকেই রাজনীতিতে আসতে হবে যারা সচেতন, নাহলে রাজনীতি তিনি যে কোনো রাজনৈতিক দলই করুন না কেন, আমি পার্সোনালি বিশ্বাস করি যে রাজনীতি গন্ডগোলের জায়গা এইটা বলতে বলতে আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় বা পাড়ায় বা ক্লাবে বা নিজেদের আড্ডায় রাজনীতিকে গালাগাল করে যদি সরে থাকি, তাহলে কালকে কেউ মুখ্যমন্ত্রী বা কেউ মুখ্যমন্ত্রী বা কেউ তমুক মন্ত্রী হয়ে আমার জীবন যাপন কেমন করে হবে, পুলিশ আমায় ধরবে নাকি আমায় যে খুন করেছে তাকে মাথায় তুলে রাখবে, সেটা রাজনীতি ঠিক করে। তাই যদি যারা শিক্ষিত এবং সচেতন
তারা যে কোনো রাজনৈতিক দল থেকে যদি সরে আসেন, তাহলে ওই জায়গায় যারা বালি চুরি, কয়লা চুরি, গরু চুরিতে জেলে যাচ্ছেন, সন্দেশখালিতে মানিজ্য চুরি বা জমি চুরি, তারাই নেতা হবেন। আর আপনারা খবরে দেখবেন, খাটের নিচে বান্ধবী খাটের নিচে থেকে 50 কোটি, ওর গরু পাচারে এত কোটি। এটাই তো হবে। আমি জায়গা যদি ছেড়ে দিই, ওরাই তো আসবে, আবার ওরাই আমায় নিয়ন্ত্রণ করবে। তাহলে এরম জনগণ আমি হয়ে খালি গালমন্দ করব, আর আমি যাচ্ছি না বলে আমায় নিয়ন্ত্রণ করবার জন্য কিছু খারাপ লোক ঢুকে পড়বে। তাহলে আমি আমার নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা নিজেই তো দূরে সরে থেকে খারাপ লোকেদের হাতে তুলে দিচ্ছি, সে যে রাজনৈতিক দল হোক না কেন। তাই সচেতন শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসতেই হবে, যে কোনো প্রফেশন থেকে। আর যে কোনো প্রফেশন থেকে এলে কোনো অসুবিধে নেই। আর শিল্পীরা এলেই বিরাট অসুবিধে, ওরা রাজনীতির কি বোঝে, এমনটা নয় স্যার, একদম এমনটা নয়। মুশকিলটা হচ্ছে শুধুমাত্র তৃণমূলকে দেখে লোকে পুরো রাজনীতির মানেটাকে বিচার করে ফেলছে। তৃণমূল শুধুমাত্র কেউ নিজের সমাজ চিনুক না চিনুক, শুধু নিজের জীবিকাটা বাদ দিয়ে অন্য মানুষের দুঃখ কষ্ট বুঝুক না বুঝুক, তারা শুধু পরিচিত বলে তাদের চেনা মুখটাকে কাজে লাগিয়ে তারা ভোটে জিতে ওই এলাকাতে এক একটা করে শেখ শাহজাহানকে পাঠিয়ে দেয়। এটাই ওদের দলের নিয়ম। সেটা আপনি বসিরহাট বলুন বা যাদবপুর বলুন। যাদবপুর লোকসভা কেন্দ্র অপারেট করে কে? বোমবাদা শওকত মোল্লা, মুখ্যমন্ত্রী যাকে বলেছিল। যেই জিতুক না কেন ওখানে তৃণমূলের, জিতে তো এই মোল্লা ভাইদের জন্য। কিন্তু এই মোল্লাই, শওকত মোল্লাকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই তুই বোম বাঁধিস, আমি না, উনি বলেছিলেন। তারপর এই বোমবাদা শওকত মোল্লা ক্রিমিনালকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে ঘিরে রেখে দেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরাত জাহান বসিরহাট যেখানের এমপি ছিলেন, সেখানের এলাকা চালাতো কে? নুসরাত জাহান। তিনি চাইলেও চালাতে পারতেন, যেমন যাদবপুরের সাংসদও চাইলেও চালাতে পারতেন না, তেমন নুসরাত জাহানও চালাতে পারতেন না। তিনি রাজনীতি কতটা জানেন, বোঝেন, ঠিক কথা বলেন না ভুল কথা বলে ফেলেন, আমি তার মধ্যে যাচ্ছি না। তিনি চাইলেও পারতেন না, কারণ যাদবপুর এই বসিরহাট লোকসভা মানে 7টা বিধানসভা অপারেট করত বেতাজ বাদশাহ, ওই শেখ শাহজাহান। এবার তৃণমূলকে দেখে যদি বাকিরা রাজনীতিটাকে ভাবেন এরাম, তাহলে তারা ভুল করছেন। তৃণমূল ভোটে জিতবার জন্য পরিচিত বা পপুলার মুখ যে ধোঁয়া 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 বলছে তাকেও প্রার্থী করছেন, এটা তাদের ইচ্ছা। আর এরাম তো লেখা নেই যে এটা আর ওটা না হলে একে প্রার্থী করা যাবে না, তাই সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। রাজনীতিতে যে কোনো ক্ষেত্রেরই মানুষের আশা, যারা সমাজ সচেতন তাদের আশাটা দরকার। তিনি শ্রমিক হন, কৃষক হন, শিল্পী হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যবসায়ী হন, মায়েরা হন, দিদিরা হন, যে কোনো কেউ। না হলে দুর্বৃত্তায়ন বেড়ে যাবে, আর এই দুর্বৃত্তরাই আমাদের মাথায় মন্ত্রী হয়ে, নেতা হয়ে আমাদের অপারেট করবে, আমাদের এমএলএ এমপি হয়ে আমাদের এদের কড়া শাসন শুনে চলতে হবে। না, এটা মানুষের ওপরে। তারা নিজেরাই শুধু সমালোচনা করবেন আর রাজনীতিকে গালাগাল করে দেবেন, করে যাবেন, করে এই খারাপ লোকগুলোকেই তাদের জীবনযাপন নিয়ন্ত্রণের সুযোগ করে দেবেন কিনা, এটা মানুষকে ভেবে দেখতে হবে। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে, এবং তার সঙ্গে কিন্তু আজকে জানা যাচ্ছে যে এই গরু পাচার কাণ্ডে যে আরেকজন গ্রেফতার হয়েছিলেন এনামুল হক, উনিও কিন্তু জামিন পেয়ে যাচ্ছেন। কি বলবেন, এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, যে জামিন পেয়ে যাচ্ছে, এই ঘটনাগুলো কি আবার ধামাচাপা পড়ে যাবে নাকি তদন্ত চলবে? এত না, এটা সম্পূর্ণ লোকের ভ্রান্ত ধারণা। যারা এই কুণাল ঘোষের মতো লোকেদের ইন্টারভিউ শোনে মন দিয়ে, তাদের এইসব ধারণা তৈরি হবে। দেখুন, অনুব্রত মণ্ডল কত বছর পর বেরোলো? বেশ কয়েক বছর পরে, 14 মাস মতো। তাহলে প্রায় 3 বছর, তাই তো? ঘটনা কি? গরু, পাথর, কয়লা বা বিভিন্ন রকম দুর্নীতিতে তার নাম জড়িয়েছিল, বা যাদের যে কোনো কারুর ক্ষেত্রেই ধরে নিই। এই অভিযোগ বা মামলা হবার পরে
যখন আদালতে বিচার চলে, তদন্ত প্রক্রিয়া চলে, তখন অভিযোগকারী যে পক্ষ এবং অভিযুক্ত যে পক্ষ, এক্ষেত্রে ধরে নিন অনুব্রত মণ্ডল বা এনারা, দু পক্ষেরই লয়ারকে, স্যার এই যে অভিযোগ উঠে এসেছে দেখুন ইনি ধোয়া তুলসী পাতা, যে অভিযোগ করা হচ্ছে তার পক্ষে কোনো প্রমাণ নেই, এই আমাদের কাগজপত্র যে আমরা নিষ্কলঙ্ক, কিন্তু যারা অভিযোগ করেছে তারাও দেখায় দেখুন এই হচ্ছে কলঙ্ক বা পাপের নিদর্শন। তখন সম্মানীয় বিচারকেরা তাদেরকে যে পক্ষ কনভিন্স করতে পারবেন, যিনি অভিযুক্ত বা যারা অভিযোগকারী, তাদের পক্ষে তদন্ত চলাকালীন কাকে জেলে আটকে রেখে দেওয়া উচিত, কারণ তিনি প্রভাবশালী যদি হন তাহলে বাইরে থাকলে বাকি সাক্ষীদের মেরে ফেলতে পারেন বা প্রমাণ লোপাট করে দিতে পারেন। তাই যখন এই ইনভেস্টিগেশন চলছে, তদন্ত প্রক্রিয়া, ততক্ষণ এদের জেলে আটকে রাখলে তদন্তের সুবিধা হবে। তর্ক বিতর্ক লড়াইতে জজ সাহেবকে কনভিন্স করতে হয়, তখন সম্মানীয় হাইকোর্টের জজেরা হয় অভিযোগকারী যারা কমপ্লেন করেছেন তাদের পক্ষে বা যিনি অভিযুক্ত তাদের পক্ষে রায় দেন। এই ক্ষেত্রে যখনই এই ধরনের লোকজন প্রভাবশালী হন এবং সত্যিই বাইরে থাকলে তারা প্রমাণ লোপাট করে ফেলতে পারেন এবং যখন দেখা যায় যে প্রাথমিক অভিযোগটা সত্যি, তখন তাদের তদন্ত চলাকালীন কারাগারের মধ্যে রেখে দেওয়া হয়, এক্ষেত্রে অনুব্রত মণ্ডল এবং তারপর তার কন্যা সুকন্যা দেবী, তারা তিহার জেলে বন্দী ছিলেন, বা ওই বাকি আর অন্যজনের নাম বলছে। এবার এই সময়তে তদন্তকারী সংস্থা যেহেতু এই প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রমাণ লোপাটার করতে পারছেন না, ইনস্ট্রাকশন দিতে পারছেন না, জেলে বসে ফোন ব্যবহার করে বা লোকজনের কানে কানে বলে, সেই সময় তারা তদন্ত সেরে ফেলেন, তথ্য প্রমাণ এবং মানুষ এইটা জোগাড় করে ফেলেন। এই জোগাড় করার কাজটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে ফেলতে হয়, অনন্তকাল ধরে এটা চলতে পারে না। যখন এই তথ্য প্রমাণ কালেকশন বা অনুব্রত মণ্ডল বা অন্যান্যদের জিজ্ঞাসা করা হয়ে যায়, তখন সেই নথি জমা দিতে হয় কোর্টের কাছে। কোর্ট জিজ্ঞেস করে যে আপনাদের আর তদন্ত করার আছে এই বিষয়ে, তখন তদন্তকারী সংস্থা জানিয়ে দেয় যে না, এই বিষয়ে আর কিছু জানবার নেই, আমরা সমস্ত করে ফেলেছি। তখন জানতে চাওয়া হয় যে উনি বাইরে গেলে উনি কি আর তদন্ত বা প্রমাণ লোপাট করতে পারবেন, কারণ সব তো ডেটা কালেক্ট হয়ে গেছে। তখন জানা যায় যে না, উনি বাইরে ছাড়া পেলেও আর প্রমাণ লোপাট করতে পারবেন না, সবটা পেয়ে গেছি। তখন যিনি অভিযুক্ত পক্ষের লয়ার, তিনি শর্ত সাপেক্ষে জামিনের আবেদন করেন। তখন বিচারক ওনাকে জামিন দেন। অনুব্রত মণ্ডল বা বাকিরা এখনো মামলা চলছে, এখনো তারা নিষ্কলঙ্ক বা নিরপরাধ প্রমাণ হয়নি, তারা শর্ত সাপেক্ষ জামিনে ছাড়া পেয়েছেন। তারা কোথায় কোথায় যেতে পারবেন, নিজের বাড়ি বা নিজের জেলা বা নিজের রাজ্যের বাইরে, সেই বিষয়ে কড়া বিধিনিষেধ রয়েছে। তাই অনুব্রত মণ্ডল বা অন্যেরা তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ কালেকশনের যে কাজ সেটা শেষ হয়েছে বলে তারা শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন। এরপর বিচারে প্রমাণিত হবে যে উনি বাঘের বাচ্চা নাকি উনি নয়কো সাচ্চা। তাহলে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আপনি জানেন যে ঘাটালের যিনি সাংসদ তিনি হচ্ছেন অভিনেতা দেব। তো উনি যখন রাজনীতিতে, আপনি জানেন যে গতবার আমাদের যে লোকসভা গেল ভোটটা, তো তখন উনি বলেছিলেন যে উনি রাজনীতি থেকে অব্যাহতি চাইছিলেন, এবং তারপরে আবার এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেই কিন্তু উনি আবার লোকসভার ভোটে দাঁড়ালেন। তো তারপরেও ঘাটাল কার্যত ডিভিসির ছাড়া জলে এখন বন্যা বিধ্বস্ত জলের নিচে। তো কি বলবেন, এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর আদৌ হবে কি মনে হচ্ছে আপনার? দেখুন, প্রথম কথা বলি যে ডিভিসি ছাড়া জল যেটা বললেন সেটা হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে যে ডিভিসি
দামোদর ভ্যালি কর্পোরেশন, যাদের উপরে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের অনেকগুলো জেলাতে বিদ্যুৎ জ্বলে এবং ডিভিসি কখনো পর্যন্তই কোনো রাজ্যের পারমিশন না নিয়ে জল ছাড়তে পারে না না না। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলছে ওরা মানে মুখ্যমন্ত্রী যেমন বলেন যে তৃণমূলে 99% লোক সৎ, এটাও তেমন সত্যি। কেমন উনি মিথ্যা মন্ত্রী, মুখ্যমন্ত্রী নন। যে আরজি করের মৃতা মেয়েটির মৃত্যু 10 লাখ টাকায় কেনবার কথা নিজে মঞ্চ থেকে বলবার পর অস্বীকার করেন, যার দল অস্বীকার করে যে না কেউ মৃত্যু কেনার জন্য 10 লাখ টাকা দেয়নি, তাই মুখ্যমন্ত্রীর কথা তুলবেন না, মানুষ আসবে। একটা নিয়ম আছে, সিস্টেম আছে একটা দেশের, এত সোজা নয় পুরো বিষয়টা। তো যাই হোক, যে কোনো ধরনেরই বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ যা মানুষের জনজীবনের ক্ষতি করে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবার চলে আসি ঘাটাল মাস্টার প্ল্যানে। এই ঘাটালের কথা বলে বারবার দেব মানুষের ভোটে জিতেছেন এবং 2024-এ দেব দাঁড়াবেন না ঠিক করেছিলেন লোকসভায়, কিন্তু তারপর তিনি জানালেন তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার দলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বিভিন্ন জায়গায় এমনকি ঘাটালে গিয়েও বলে দিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করে দিচ্ছি। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কি না, ঘাটালের নদীর জল যে লেভেলে প্লাবিত হয়ে গিয়ে দীর্ঘ জনবসতিপূর্ণ এলাকাকে স্তব্ধ করে দেয়, ভাসিয়ে দেয়, ক্ষতি করে দেয়, সেটা যাতে না হয়। প্রায় 80-র দশক থেকে এই বিষয়টা নিয়ে খেলা চলে যাচ্ছে। তো যাতে এই নদীর পাড় বাঁধিয়ে এবং উঁচু করে যাতে নদীর জল নদীতেই থাকে, পাড় উঁচু করে দিলে জল নদীতেই থেকে যাবে আর কুল ছাপাতে পারবে না, সেই প্ল্যান তৈরি করাটাকেই মাস্টার প্ল্যান বলা হয়। একটা বৃহত্তর প্ল্যান। এবার আপনি কখন নদীতে বাঁধ দিতে পারবেন? যখন নদীর পাড়ে বসবাসকারী যে মানুষেরা রয়েছে, দু কূলেই নদীর ঠিক থেকে যে জনবসতি রয়েছে, সেই জনবসতিকে সরিয়ে আপনি অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারবেন, তাদের থাকবার ব্যবস্থা করে দিতে পারবেন। তারা বাড়ি ঘরদোর ফেলে যে চলে যাবে, সেই জায়গায় তো আগে থেকে থাকতে গেলে আগে থেকে বাড়ি বানাতে হবে যেখানে যাবেন। তারপর তো তার ফেলে রেখে দেওয়া বাড়িটাকে আপনি ভাঙবেন এবং তার বিনিময়ে আপনি মূল্য বা টাকা তুলে দেবেন তাকে, তাই তো? তারপর তো আপনি বাড়িটাকে ভাঙবেন, মাটি ফেলবেন, পাথর ফেলবেন, উঁচু করবেন, তারপর নদীর পাড় এবং নদীর উপকূলবর্তী অঞ্চলে আপনি সিমেন্টের ঢালাই করে মাস্টার প্ল্যান অনুযায়ী আপনি কংক্রিট বানিয়ে একদম বাঁধের মতো তৈরি করে ফেলবেন, তাই তো?